60 crossed, time for 100 now. স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ধরে নিন, এখানে ফোর্থ গিয়ারে আছি, ডাউনশিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, থার্ড গিয়ারে ডাউনশিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, ঠিক আছে, সেকেন্ড গিয়ারে চলে এসেছি। তাও কি রিয়ার টায়ারটা কি স্লিপ করেছে? করেনি। এবার এটা হেল্প কোথায় করবে বলুন তো? কিন্তু হ্যাঁ, যদি ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে R15 থেকে হালকা ডিফারেন্স আছে, কি সেটা আপনাদের বলে দিই। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 ইয়ামাহা MT-15 ভার্সন 2.0। টায়ারের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি আপনি 150 থেকে 200 সিসির মধ্যে কিনতে চান, ইনফ্যাক্ট যদি এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ারও করেন, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু সান অটো কালনা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা কালনা আশেপাশে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি ইয়ামাহার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা এরকম একটা নর্মাল কি পাচ্ছেন ইয়ামাহা লোগোর সাথে। বাইকটা যথেষ্ট প্রিমিয়াম, ঠিক আছে, বলতে পারেন। এখানে ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট। এবার এখানে ওয়েভ কি হওয়া উচিত কিনা সেটা কিন্তু আপনারা নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদেরকে এখানে কালারের ব্যাপারটা বলি, দেন প্রাইসের ব্যাপারটা বলবো। দেখুন, এখানে মোটামুটি আপনারা 8টা কালার পাচ্ছেন। আর এখন সিয়ান স্টর্ম যে কালারটা সেটা এইরকম আছে। এবার আপনাদেরকে আমি একটা 360 ভিউ দিয়ে দিই। ফ্রন্ট ভিউতে যদি দেখেন, এখানে এই যে সিয়ান কালারটা আছে, দেন ওভারঅল একটা ব্ল্যাক জিনিস রাখার চেষ্টা করা হয়েছে। যদি এখানে মাডগার্ডটা দেখেন, এটাও ব্ল্যাক, দেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটো হুইলই কিন্তু আপনি সিয়ান কালারে পাচ্ছেন। এখানে ট্যাঙ্কটা এখানে হালকা ওই গ্রে কালার বলতে পারেন, একটা গ্লসি গ্রে কালার এখানে দেখতে পাবেন। অ্যান্ড দেন ইয়ামাহার লোগো, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন এমটির এই যে ব্র্যান্ডিংটা এখানে কোম্পানি করেছে। দেন এখানেও ইয়ামাহা সিয়ান ব্যাকগ্রাউন্ডের সাথে আছে। দেন এই যে সিয়ান কালারে বলতে পারেন রিয়ার এখানে হুইলটা, অ্যান্ড দেন রাইটে যেরকম এখন দেখছেন, লেফটেও কিন্তু মোটামুটি ব্যাপারটা সেম আছে। ইনফ্যাক্ট যদি আপনি এখানে ট্যাঙ্কটাও দেখেন, এই যে সিয়ান কালার, অ্যান্ড দেন এখানে গ্রে কালারটা বলতে পারেন আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে যদি প্রাইসের ব্যাপারটা বলি, আপনি কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি 2,08,000-এ আপনি এটা অন রোড দেখতে পাবেন, ঠিক আছে। কালারের প্রাইসের ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। চলুন এবার এখানে কী কী আছে সেটা দেখা যাক। সবথেকে প্রথমে আমি যে এখানে কিটা অন করবো না, দেখুন এখানে এই যে ডিআরএলটা এটা কিন্তু এখানে জ্বলে উঠেছে। তারপরে যদি আমি এখানে ইগনিশনটা অন করি, এখানে কিন্তু প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপ আছে, যেটাকে আমি এখানে হাই বিম, লো বিম, পাস লাইট দিয়ে কিন্তু অপারেট করতে পারবো। এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। এবার এটা আপনি ডেফিনেটলি বলতে পারেন যে রাতের টাইমে কিন্তু বিকজ অফ দিস প্রজেক্টর ল্যাম্প যথেষ্ট ভালো আপনি একটা রাইড এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, এবার এটাকে এখানে অফ করার আগে আরেকটা জিনিস আপনাদের আমি এখানে দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা হ্যাজার্ড ল্যাম্পের যে সেট আপটা, ওটাও কিন্তু আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন। এবার এটাকেও আমরা এখানে অফ করে দিই, আর তারপরে যাব নিচে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন, তাগড়া একটা বলতে পারেন ফাইবারের মাডগার্ড, 37mm টেলিস্কোপিক ফোক, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল এবিএস তো আছে, সাথে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও দেওয়া আছে, যাতে সেফটিটা আরও বেশি এনহ্যান্স করা যায়, যেটাকে কিন্তু অন অফ করা যেতে পারে। অ্যান্ড দেন যদি দেখেন, এখানে 282mm বড় একটা ডিস্ক ব্রেক উইথ দিস বাই ব্রেক ক্যালিপার আমরা পাচ্ছি। স্টেবিলিটি কত ভালো চাকার থেকে, অ্যান্ড দেন সাসপেনশন বা ব্রেক রেসপন্স কতটা ভালো, এটা তো ডেফিনেটলি আগে আমরা রাইডের টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, যদি ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে R15 থেকে হালকা ডিফারেন্স আছে, কি সেটা আপনাদের বলে দিই। 155cc SOHC 4-valve লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন তো আমরা পাচ্ছি, যেটা R15 পাচ্ছিলাম। কোনো এখানে ডিফারেন্স নেই। ইনফ্যাক্ট এখানে দেখুন লিকুইড কুলিংয়ের সেট আপটাও আপনারা পাচ্ছেন। পাওয়ারটাও একদমই সেম 18.4 PS, কিন্তু টর্ক যদি দেখেন ওখানে 14.2 আছে, যেটা আপনারা এখানে 14.1 পাচ্ছেন। এইটা একটা ছোট্ট ডিফারেন্স। আচ্ছা, এরপরে যদি দেখেন, এখানে কিন্তু VVA আছে, ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, মানে 7,500 RPM-এর উপরে গেলে যথেষ্ট একটা ভালো আপনারা এখানে থ্রটল রেসপন্স পাবেন। অ্যান্ড দেন এখানে কিন্তু আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, যেটাকে আমরা রাইডের টাইমে টেস্ট করবো। তো এই ব্যাপারটা হয়ে গেল। আর তারপরে যদি দেখেন, এখানে ইঞ্জিনের কিন্তু এখানে ভালো একটা বলতে পারেন এখানে মানে এখানে ইঞ্জিন কাউলটা আপনারা পাচ্ছেন, সো দ্যাট ইঞ্জিনের যেন কোনো প্রবলেম না হয়। আর তারপরে এক্সস্ট যে সাউন্ডটা, ওটাও আমি আপনাদেরকে এখানে শোনাবো। তার আগে দেখিয়ে এখানে কিন্তু এটা ব্ল্যাক কালারে আছে, আর এখানে কিন্তু হালকা একটা বলতে পারেন কার্বন ফিনিশের সাথে আছে, কার্বন ফাইবারের। চলুন তবে আওয়াজটা আপনাদের শুনিয়ে দিই। আওয়াজটা আপনারা শুনতে পেয়ে গেছেন। এবার যদি আপনি রিয়ারে দেখেন, আগের মতন এখনও কিন্তু সেম যে এলইডি টেল ল্যাম্প ওটা পাচ্ছি, ধরে বসার জন্য সুন্দর দুই দিকে দুটো গ্র্যাব হ্যান্ডেল পাবো। দেন ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু সেম এলইডি টেল ল্যাম্প পাচ্ছি, আর রিফ্লেক্টারগুলো আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, এই জিনিসগুলো আছে। কাদামাটির থেকে বাঁচানোর জন্য বসার টাইমে এখানে বলতে পারেন টায়ার হাগারটা আছে। টায়ারটা যদি দেখেন, ম্যাসিভ টায়ার, 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ
অ্যালয় হুইল কিন্তু টায়ারটা রেডিয়াল। এবার গ্রিপ কতটা ভালো আগের চালানোর টাইমে দেখবো। 220 mm বলতে পারেন ব্রেক সেট আপ আছে, ABS আছে, অলরেডি আগেই বলেছি। আর ওখানে কিন্তু আমরা বলতে পারেন যে লিঙ্ক টাইপ মোনোক্রস সাসপেনশন পাচ্ছি, ঠিক আছে, মোনোশক আপনি এখানে বলতে পারেন। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে লেফট পোর্শনটা দেখাই, এখানে দেখুন আমরা কিন্তু ওপেন চেন সিস্টেম পাচ্ছি, ঠিক আছে। আর দেখুন এই যে অ্যালুমিনিয়াম সুইং আর্ম আছে, হালকা হয়, হ্যান্ডলিংটা আরও ভালো করে। ডেল্টা বক্স এখানে আমরা সেট আপ পাচ্ছি, অ্যান্ড বিকজ অফ দিস ডেল্টা বক্স বলতে পারেন হ্যান্ডলিংটা আরও বেটার হচ্ছে। এবার কতটা ভালো সেটা তো আগে আমরা নিশ্চয় টেস্ট করবো। সারি গার্ড এখানে আছে, অ্যান্ড দেন মেইন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আছে, আর 6 স্পিড গিয়ার বক্স আছে। এবার এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটা তো আমরা প্রতিটা ভিডিওতেই করি, অ্যাক্সেলারেশনও টেস্ট করবো, স্লিপ অ্যানালাইসিস ক্লাচটাকেও টেস্ট করবো যে ওটাও কতটা ভালো কাজ করছে বাইকের মধ্যে, ঠিক আছে। এবার দেখুন সিটের ব্যাপারটা কথা বলা যাক, কুশনিংটা কীরকম সেটা আগে চালানোর টাইমে বলবো, কিন্তু সিট হাইটটা এখানে 810, যেটা R15 815 ছিল। সো এখানে বলতে পারেন যদি আপনার হাইট 5'5" পর্যন্ত না হয় না, তাহলে কিন্তু টিপটো করতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। আর তারপরেও যদি সিটটা দেখেন রাইডারের জন্য যথেষ্ট বড়, কিন্তু পিলিয়নের জন্য একটু ছোটো। সো দুজনেই যদি রাইডার পিলিয়ন একটু হেলদি হয় বসতে অসুবিধা হতে পারে, কিন্তু যদি একজন অন্তত হালকা পাতলা হয় বসতে খুব একটা অসুবিধা হবে না। ট্যাঙ্ক যদি দেখেন R15 11, আর এখানে কিন্তু আপনারা 10 লিটারে পাচ্ছেন, ঠিক আছে। আর E20 লেখা আছে মানে কি আপনি এই ইঞ্জিনটাকে ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মাইলেজ মোটামুটি, বিকজ আমার কাছে R15 ভার্সন 3 আছে, এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলছি মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে যদি আমি আপনাকে এখানে এই বাইকটার বলতে পারেন এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা বলি, এখানে আপনারা 170 mm পর্যন্ত কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। ওয়েট যদি দেখেন এখানে আমার একটা জিনিস আটপাটা লাগে, R15 যথেষ্ট ভারী ভারকাম, ওই বলতে পারেন সামনে ফেয়ারিংগুলো আছে, তার বাদেও এখানে যদিও বা জিনিসগুলো নেই, যথেষ্ট হালকা মনে হয় বাইকটা দেখতে, কিন্তু কোম্পানি বলে দুটোরই ওয়েট সেম 141 কিলোগ্রাম, এই কিন্তু একটা ব্যাপার আছে। আর তারপরে যদি দেখেন এখানে হ্যান্ডেলবারটা যথেষ্ট স্ট্রেট। এবার রাইডার পজিশনের সাথে হ্যান্ডেলবারটা কীরকম কী এক্সপিরিয়েন্স দিচ্ছে আগে চালানোটা আমি আপনাদেরকে বলবো। হাই বিম লো বিম পাসারটাকে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, আর হর্ন যথেষ্ট লাউড, এখানে একটা সিগন্যাল আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু কিল সুইচটাকে স্টার্ট সুইচের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে, আওয়াজটা আপনাকে এক্সস্টটা আমরা অলরেডি শুনিয়েছি। অ্যান্ড দেন এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ আছে, হ্যাজার্ড ল্যাম্পটাকে অলরেডি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে অন করে দেখায় আপনাদের ব্লুটুথ এনেবল মিটার কনসোল, হাই বডি, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন। যদি আপনারা যদি ওয়াই কানেক্ট অ্যাপটাকে বলতে পারেন ইয়ামাহার যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারছেন না, কিন্তু কল SMS অ্যালার্ট বা ফোনের সিগন্যাল স্ট্রেংথ ওগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে যদি এখানে দেখেন এখানে গিয়ার পজিশন সেন্সার আছে, ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার, ট্রাকশন কন্ট্রোলটা অন আছে, চাইলে আপনি অফ করতে পারেন। এখানে বলতে পারেন যে ফিউল গেজ সেন্সার দেখাচ্ছে, সিলেক্টটা যদি আপনি ইউজ করেন তাহলে ওডোমিটারের বাদে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ F এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। টাইম এখানে আপনারা দেখিয়ে দেবে, আর অ্যাভারেজ যেটা আছে সেটাও আপনারা দেখাবে। আর এখানে বলতে পারেন যে ট্রাকশন কন্ট্রোল, আবার নর্মাল যে স্ক্রিনটা ওখানে আমরা চলে এসেছি। মোটামুটি বলা হয়ে গেছে বন্ধুগণ। এবার স্লিপ অ্যানালাইসিস ক্লাচ আছে, কতটা ভালো, কতটা সফট, কতটা ঠিক মতন কাজ করছে আগে টেস্ট করে দেখবো ডিউরিং রাইড। আর হ্যাঁ, এবার রিয়ার ভিউ মিররটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটাও কিন্তু আমরা আগে রাইডে যাব দেন টেস্ট করব যে কত ভালো আমরা এখানে রিয়ার ভিউটা পাচ্ছি। এখানে মোটামুটি অনেকটাই বলা হয়ে গেছে, বাইকটার দিকে আছে না, চলুন এবার রাইডে যান, দেন দেখি রাইড এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে। বন্ধুগণ, তবে রাইডটা স্টার্ট করা যাক। আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে খেতি হচ্ছে, ইফ আই এম নট রং এটা কিন্তু আলুর চাষ হচ্ছে, ঠিক আছে। আর চলুন তবে স্টার্ট করা যাক। দেখুন সিট হাইটটা যদি দেখেন R15-এ 815 ছিল, এখানে 810, সো খুব একটা ডিফারেন্স নেই বলবো, 5 mm খুব বেশি ডিফারেন্স হয় না। কিন্তু হ্যাঁ 5 পর্যন্ত যদি হাইট হয় না আমার মনে হয় ঠিক হবে, বিকজ তার নিচে যদি হয় একটু টিপটো আপনাকে বেশি করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন রিয়ার ফিটেড ফুটপেগ, আর দেখুন সিটে যখন বসছেন না এটা কিন্তু কমফোর্টেবল, নট সফট নট হার্ড, কিন্তু স্পেস আপনার জন্য ঠিক হলেও যদি পিছে যে পিলিয়ন বসে আছে সে যদি একটু হেলদি হয় না তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। কিন্তু হ্যাঁ আমি বলবো দেখুন আপনার এই যে বসে আছেন তার থেকে কিন্তু এই যে হ্যান্ডেল বারের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু খুব বেশি নয়, আর সেই জন্য বলতে পারি যে আপনাকে খুব বেশি ঝুঁকে বসতে হচ্ছে না, তো অনেকটা কিন্তু কমফোর্টেবল রাইড আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এবার চলুন তবে এটা স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে ব্যাপারটা দেখছেন, এই যে ইনিশিয়াল যে টর্ক ব্যাপারটা না, দেখুন কোম্পানি খুব সারপ্রাইজিংলি R15 আর MT-15 এর দুটোরই ওয়েট কিন্তু সেম বলে 141 কিলোগ্রাম, কিন্তু আমার মনে হয় যদিও বা এখানে ওয়েট সেম, স্টিল আমার মনে হয় R15 এর থেকে এখানে ইনিশিয়ালটা একটু বেটার রেসপন্স আমি এখানে পাই, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, R15 যেরকম অনেকটা বেশি টার্ন রেডিয়াস ছিল, পেছনে কেউ নেই, ঘুরে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখুন ছোট্ট রাস্তার মধ্যে কিন্তু পুরোটা আমাকে ইউজ করতে হচ্ছে না,
আমি কিন্তু ভালো মতন এটাকে কিন্তু টার্ন করে নিতে পারছি, ঠিক আছে। সেটা ছোটো টার্নিং রেডিয়াস আমি এখানে পাই। আচ্ছা, এরপরে যদি দেখেন ক্লাচটা কিন্তু যথেষ্ট শর্ট বিকজ অফ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আর এবার যদি আপনি গিয়ার দেখেন, একটু হালকা একটা আপনাকে এফোর্ট দিতে হচ্ছে, তার সাথে কিন্তু আপ বা ডাউন শিফট কিন্তু হয়ে যাচ্ছে, ওপর নিচ হয়ে যাচ্ছে গিয়ারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এবার ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সিলারেশনটা সেটাও আপনাদের করে দেখায়, তারপরে এর যে পারফরমেন্স ওটার ব্যাপারে পরে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। Crossed. Time for 100 now. 100 also easily crossed. বন্ধুগণ দেখুন, এবার সোজাসুজি আপনাদেরকে আমি একটা জিনিস বলবো যে ভাইব্রেশন যদি দেখেন মোটামুটি 95-100-এর পরে, দেখুন ভাইব্রেশন বলবো না, কিন্তু ইঞ্জিনের যে একটা ভাইব না সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। ইনফ্যাক্ট যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলেন ওই 100-110 পর্যন্তই আমি বলবো। আর তারপরে দেখুন স্টেবিলিটি 100 সামনে টায়ার, 140 রিয়ার টায়ার, যতটা আপনি অন পেপার দেখতে পাচ্ছেন স্টেবিলিটি ততটাই ভালো বলতে পারেন অন রোডও আপনি দেখতে পাবেন। আর তারপরে দেখুন ইঞ্জিন হিটিংয়ের এমন কোনো ইস্যু নেই, আমার কাছে R15 ভার্সন 3 আছে, তেমন কোনো প্রবলেম আপনাদের এখানে হওয়া উচিত না। আর যদিও হালকা ফুলকা যদি প্রবলেম হয়ে থাকে ইঞ্জিন হিটিংয়ের, একটা দুটো সার্ভিসের পরে ওটা ক্লিয়ার হয়ে যাবে, আমার যতটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি বললাম। আর মাইলেজ দেখুন মোটামুটি যদি 60-70 কিলোমিটার/আওয়ার স্পিডে চালান মোটামুটি ওই 40-45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর যদি হাইওয়েতে টেনে চালান মোটামুটি 38-40 পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাবেন, 80-90 স্পিডে চালালে 38 পর্যন্ত, ঠিক আছে। আর বন্ধুগণ এরপর আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। ধরে নিন এখানে 4th গিয়ারে আছি, ডাউন শিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, 3rd গিয়ারে ডাউন শিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, ঠিক আছে। 2nd গিয়ারে চলে এসেছি, তাও কি রিয়ার টায়ারটা কি স্লিপ করেছে? করেনি। এবার এটা হেল্প কোথায় করবে বলুন তো? ধরুন আপনি হাইওয়েতে আছেন, সামনে মানে আপনি অনেক স্পিডে আছেন, 110-20 স্পিডে আছেন, সামনে কিছু চলে এসছে, এবার কী করবেন? ব্রেক তো করবেনই, কিন্তু তার থেকেও বেটার হয় যদি আপনি ইঞ্জিন ব্রেকিং করেন, এই গিয়ারটা ডাউন করে দেন, তাহলে আপনি আপনি স্পিডটা স্লো হয়ে যাবে। সো এখানে কী হয়, যদি স্লিপার ক্লাচ না থাকে গিয়ারটা ডাউন করে যে ক্লাচ ছাড়েন না, রিয়ার টায়ারটা স্লিপ করে যায়, এখানে কিন্তু সেটা হবে না। সো এটাও বলতে পারেন যে একটা সেফটিতে আপনার এটা অ্যাড হচ্ছে। অ্যান্ড দেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও আছে। এবার অনেক লোকে বলবে ভাই ট্র্যাকশন কন্ট্রোল অফ করে চালাও, বেটার স্পিড পাবে, কিন্তু আমি বলবো এক্সপার্ট বা যদি গাইডেন্সে চালান বাইকটা ট্র্যাকশন কন্ট্রোল অফ করে তাহলে ঠিক আছে, কিন্তু নিজে নিজে যদি চালান তাহলে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা অন করেই চালাবেন। লাইফ ইজ প্রিশিয়াস, ভগবান একবারই দিয়েছে, এটাকে লুজ করার কোনো দরকার নেই, তাই না বন্ধুগণ? তবে এটার যে ব্রেক সেটাও আপনাদেরকে আমি টেস্ট করে দেখাই। মোটামুটি ওই নিয়ে যাবো 60-70-এর ভেতরে, অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো। অ্যান্ড 69-এ ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই করেছি, রাস্তা মোটামুটি খালি। আর দেখুন ABS ইন্ট্রুশন খুব বেশি বুঝতে পারিনি, তার মানে এটা নয় যে ABS খারাপ, হয়তো ফেসলা তো না সেজন্য ABS আসেনি, কিন্তু বলবো যথেষ্ট ভালো ব্রেক বাইট ফিডব্যাক, 282 যে ডিস্কটা পাচ্ছি যথেষ্ট ভালো আমি এখানে পাচ্ছি। এবার চলুন তবে রিয়ার যে ব্রেক সেটাও একবার টেস্ট করে দেখি। 220 রিয়ার ব্রেক আছে, মোটামুটি 60-এ গিয়ে 63-তে রিয়ার ব্রেকটাকে প্রেস করেছি। দেখুন রিয়ার ব্রেকটা ওই প্রোগ্রেসিভ যেরকম প্রতিটা ভিডিওতে বলে থাকি, কিন্তু এখানে যখন আমি এক্সট্রিম প্রেস করেছি রিয়ার যে বলতে পারেন লিভারটাকে নিচে পায়ের কাছে, ওখানে কিন্তু ABS ইন্ট্রুশনটা কিন্তু আমি বুঝতে পেরেছি। সো এই একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি আমার এখানে ফিল হয়েছে। আচ্ছা, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করবো, চলুন ওটাও আপনাদের আমি করে দেখাই। মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে নিয়ে যাবো, 61-এ রিয়ার উইথ ফ্রন্ট, দেখেছেন তো যথেষ্ট ভালো রেসপন্স, কিন্তু আর পেছনে কেউ নেই। একবার টার্ন করে নিই। আচ্ছা, এই যে ব্যাপারটা না যে মানে ব্রেকিং আমি বলবো দেখুন ওভারঅল আপনারা কিন্তু এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কোনো কথা নেই, ঠিক আছে। আর এবার যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট দেখছেন বা রিয়ার সাসপেনশন দেখছেন, আমার মনে হচ্ছে যে স্টিফার সাইডে আপনি পাবেন। এবার দেখুন যেরকম অলরেডি আপনাদের অ্যাক্সেলারেশন টাইমে বলেছি, হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা কর্নারিং হোক, স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো আপনাকে এখানে একটা রেসপন্স দিচ্ছে। এবার ওটা কিসের জন্য? প্রথমত তো ডেল্টা বক্স একটা ফ্রেম পাচ্ছেন, তার উপরে কি যে আপনি সাসপেনশন যে সেটআপটা স্টিফার এই যে ব্যাপারটা আছে, শক্ত যে ব্যাপারটা আছে, তার জন্যই যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছেন টপ স্পিড ওই ব্যাপারগুলোতে। কিন্তু যেহেতু টপ স্পিডে ভালো পাচ্ছেন বা একটা না একটা দিকটা একটু কম্প্রোমাইজ হবেই, তো যখন আপনি গাড্ডাতে যাচ্ছেন, এই পটহোলসে যাচ্ছেন, তখন কিন্তু আপনি একটু ঝটকাটা নিজের কোমরে পাবেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার কিন্তু আপনাকে একটু মানে দেখে শুনে চলতে হবে, ঠিক আছে, সাসপেনশনের ব্যাপারটা দেখুন। আর হ্যাঁ, স্পেশালি কর্নারিং যদি দেখেন না ভাই, আলাদাই রেসপন্স, ঠিক আছে। সো ওটা নিয়ে কোনো কথাই হবে না। অ্যান্ড দেন যদি আপনাদের ওভারঅল ফিলটা বলি, দেখুন এরকম যখন আপনি করছেন না, 141 কিলোগ্রাম ওয়েট, খুব একটা ফিল হচ্ছে না, আর বাইকটা কিন্তু আপনার কথা মানছে, এদিক ওদিক কিন্তু পালিয়ে যাচ্ছে না। আর হ্যাঁ, R15-এর থেকে বেশি স্টিফনেসটা বোঝা যাচ্ছিলো এরকম যখন আমি করছিলাম, কিন্তু এর থেকে খুব বেশি স্টিফনেস বোঝা যাচ্ছে না, কিন্তু এরকমও না যে বোঝাই যাচ্ছে না। স্টিফনেস যে ফ্রন্ট সাসপেনশনে আছে, শক্ত ব্যাপারটা
যে আছে ওটা কিন্তু আপনি এরকম মানে যখন খেলছেন বাইকটার সাথে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না এরকম কিন্তু নয়, ঠিক আছে। আর দেখুন রিয়ার ভিউ মিরার কিন্তু যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে। এবার দেখুন যদি ন্যাভিগেশনটা হতো তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালো হতো, কিন্তু ন্যাভিগেশন বাদেও যদি দেখেন এখানে ব্লুটুথ আছে আর আপনি কল SMS অ্যালার্ট এইগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারছেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। এবার দেখুন আমি বলবো আপনি কিন্তু অনেকটা আপরাইট বসছেন আর একটু স্পোর্টি রাইডার ওই পজিশনটাও পাচ্ছেন। আমি আবার বলবো আপনার জন্য যথেষ্ট ইজি হতে পারে, কিন্তু যদি পিলিয়ানো হেলদি বসে পেছনে তাহলে বসতে একটু অসুবিধা হতে পারে। এবার দেখুন অভ্যেস হয়ে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু নতুন যদি কেনেন তাহলে কি এক্সপিরিয়েন্স হতে পারে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আচ্ছা, এরপরে দেখুন এই যেহেতু আপনি অ্যাজ আ রাইডার স্পেশালি যদি আমি বলি আপনাদের, যেহেতু আপনি অনেকটা আপরাইট বসছেন, আপনি কিন্তু লং রাইডেও বাইকটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর তার বাদে দেখুন যদি আপনি 155cc, ঠিক আছে, মেন সিটি রাইডসের জন্য তো ইউজ করবেনই, অ্যান্ড ডেলি কমিটসের জন্য যদি ইউজ করেন যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা বাইক পাচ্ছেন, সেটা নিয়ে কোনো কথাই হবে না। একটু স্পোর্টি রাইডার পজিশন, একটু কমফোর্টেবল রাইডারের পজিশন বলতে পারেন, যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন, ব্রেকিং, ঠিক আছে। মোটামুটি বাইকটা কিন্তু যথেষ্ট ভালো বোথ ফর সিটি রাইডস অ্যান্ড ফর লং রাইড, স্পেশালি ফর রাইডার আমি আবার বলবো, নট ফর পিলিয়ন, ঠিক আছে। আচ্ছা দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন তবে এটার এবার কনক্লুশনে যায়, দেন দেখি যদি ওভারঅল আপনি এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন 150, 160, 200cc পর্যন্ত কম্প্যারিজন হবে, বিকজ সেগমেন্ট দেখতে গেলে 150, 160, কিন্তু প্রাইস দেখতে গেলে আবার 200cc, স্পেশালি নেকেড। এখানে কিন্তু আমরা ফেয়ার্ড বাইকে যাবো না, ঠিক আছে। দেখুন NS 160 হোক বা N160 হোক, Apache 160 4V USD মডেল হোক বা Extreme 160 R4V USD মডেল হোক, দেখুন প্রাইস আপনি ওখানে কিন্তু মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা, মানে মোটামুটি ওই 4টে মডেলের মধ্যে যদি দেখেন 20-25 হাজার টাকা কিন্তু আপনি এখানে বেশি পে করছেন, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আছে, ইনফ্যাক্ট 30 হাজার টাকা বললেও কিন্তু ভুল হবে না। সো দেখুন ওখানেও ওই 4টে বাইকেও যদি আপনি সেগমেন্ট হিসাবে দেখেন, যে প্রাইস পয়েন্টে বাইকগুলো আসছে যথেষ্ট ভালো পারফরমেন্স আপনাকে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউটই নেই, ঠিক আছে। কিন্তু যদি আপনি সবথেকে বেস্টের কম্পিউটার দেখেন তাহলে কিন্তু সেটা হবে NS 200, ঠিক আছে। বিকজ প্রাইসটা যদি দেখেন 2,08,000 আর NS মোটামুটি 1,90,000 থেকে, NS 200 মোটামুটি 1,90,000 থেকে 2,00,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখুন আমার মনে হয় একটা জিনিস, একটা ক্রিস্টাল ক্লিয়ার জিনিস জানা উচিত, যে যদি আমার শুধু পারফরমেন্সটা প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় NS 200 কিন্তু আজকে ডেটে দাঁড়িয়েও এমটি থেকে কিন্তু একটা বেটার পারফরমেন্স আমাকে প্রোভাইড করছে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্নই নেই। কিন্তু দেখুন পারফরমেন্সটাই যদি শুধুমাত্র মানে আমার ক্রাইটেরিয়া না হয়ে থাকে, আমার যদি এরকম প্রয়োজন হয় একটা ভালো ইঞ্জিন আমি নেব, মাইলেজও আমার জন্য ভালো পাই, নেকেড সিরিজে একটা বাইক, ঠিক আছে, যেখানে আমি ভালো হ্যান্ডলিং পাচ্ছি, ভালো মাইলেজ, ভালো ফিচার আমি পাচ্ছি, ঠিক আছে। যেরকম দেখুন এখানে একটা ইয়ামার একটা বলে না, ইয়ামা কা ভরসা হিন্দিতে, ওই জিনিসটা একটা পাচ্ছি। হ্যাঁ, পিলিয়নের একটু প্রবলেম হতে পারে, মানে দুজনে যদি হেলদি হয় তাহলে পিলিয়নের একটু প্রবলেম হতে পারে, তাছাড়া কিন্তু এমন কিছু প্রবলেম হওয়ারও এখানে কথা নয়। তার সাথে আমি এখানে ভালো হ্যান্ডলিং পাচ্ছি, ভালো আমি এখানে স্টেবিলিটি পাচ্ছি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, দেন আমি এখানে ডুয়াল চ্যানেল ABS, দেন আমি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, এগুলো সব আমার সেফটিতে অ্যাড হচ্ছে। প্লাস রাতে রাইড করার জন্য আমি প্রজেক্টর LED হেডল্যাম্পের সেট আপ পাচ্ছি, মাইলেজটা আমি টপ অফ অল সব থেকে বেটার পাচ্ছি। অ্যান্ড ইঞ্জিনটা যদি দেখেন ট্রাইড অ্যান্ড টেস্টেড, এখানে কিন্তু ইঞ্জিনের জন্য মেনটেন্যান্স খরচা আপনার খুব একটা বেশি কিন্তু লাগছে না। এই সব জিনিসগুলোর জন্য দেখুন আবার বলবো, জাস্ট ফর পারফরমেন্স আপনি NS 200 যেতে পারেন, কিন্তু ওখানে মাইলেজ একটু কমবে। সেখানে যদি এখানে আসেন মাইলেজও আপনি বেটার পাবেন, পারফরমেন্সও পাবেন, ইয়ামার একটা বলতে পারেন একটা যে ডিউরেবল ইঞ্জিন হয় সেটা আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড টপ অফ অল মাইলেজটাও যদি দেখেন, লুকটাও যদি দেখেন, হ্যান্ডলিংও যদি দেখেন, নেকেড সিরিজে এই বাইকটা কিন্তু আমি এটা মানছি যে যথেষ্ট এক্সপেন্সিভ এই বাইকটা, কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু একটা সেন্স তৈরি করছে, তাই না। এই সব জিনিসগুলো যদি একটা বাইকে আপনি চেয়ে থাকেন তাহলে। এবার দেখুন এই বাইকটার পজিটিভ নেগেটিভ সব কিছু আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেছে। ইনফ্যাক্ট সব কম্পিউটারের সাথেও এর কম্প্যারিজনটা আপনাদেরকে আমি বলে দিয়েছি উইথ প্রাইস। এবার আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কোনটা কিনবেন, NS 160, N160, Extreme 160 R4V, Apache 160 4V USD মডেল, নাকি একটু বেশি পে করে, একটু না অনেকটাই বেশি 20-25 হাজার টাকা বেশি পে করে আপনি এখানে, বা বলতে পারেন NS এর থেকে 5-7 হাজার টাকা বেশি পে করে আপনি এই বাইকটা এখানে কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা জানেন ভালো লাগলে কী করতে হয়, ভাইকে মোটিভেট করার জন্য এই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।